দাবিটা হলো এক দফা দাবি। এক দফা সরকারের এই মুহূর্তে আপনি পতন চান, কিভাবে আপনি পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে যাবে না? তাহলে যদি ঘরে না যায় তাহলে আপনি আবার ওই কর্মসূচিকে জ্ঞান দিলেন যে আপনারা সকাল থেকে বিকাল পর্যন্ত অবস্থান ধর্মঘট ঢাকার চারপাশে, তাহলে ওই অবস্থান ধর্মঘটের পরে কি করবে? ঘরে যাবে না? জনাব তারেক রহমান বলেছেন, আজ যদি সমাবেশ ব্যর্থ হয় তবে বাংলাদেশের জনগণ ব্যর্থ হয়ে যাবে। সমাবেশের সফলতা বা ব্যর্থতা কিসে নির্ধারিত হবে? সমাবেশ কি ব্যর্থ হয়েছে? সুন্দর একটা সমাবেশ হয়েছে, প্রচুর লোক হয়েছে এখানে। তা আর কি করলে সমাবেশ সফল হবে? দেখেন সমাবেশটা কি জিনিস? সমাবেশ মানে হলে একটা মঞ্চ থাকবে, কিছু লোক সেটা শুনবে, কিছু লোক বলবে, বক্তব্য দিবে, ওনার বক্তব্য প্রচারিত হলো, সবই তো হলো। তাহলে এখানে সফলতা ব্যর্থতা আপনি কিসের উপর নির্ভর করবেন? সমাবেশ কথাটার সঙ্গে দেখেন এইগুলি কথা না, এইগুলি হলো রাজনৈতিক কথাবার্তা। বাট মূল যে বক্তব্যটা, যে কথাটা আপনাদের আগে আলোচনা, নাইম ভাইয়ের সঙ্গে আপনার আলোচনা যেটা হলো, মূল দাবিটা কি আসলে? দেখেন মূল দাবিটা হলো যে দেখেন আওয়ামী লীগ কি চায়, বিএনপি কি চায়, এটা নিয়ে আমি বদার্ড না। আমার কথা হলো আমি কি চাই, সাধারণ মানুষ কি চায়। সাধারণ মানুষের সঙ্গে কিন্তু আমাদের টুকটাক যোগাযোগ হয়। মানুষের মূল বক্তব্যটা হলো আওয়ামী লীগ বিএনপি ভাই বুঝি না, আমি সাধারণ মানুষ, আমি আমার ভোটটা দিতে চাই এবং আমার ভোটটা হিসেবে নেওয়া হবে, আমি এই গ্যারান্টি চাই। আমি এমন একটা পদ্ধতি চাই যে পদ্ধতিতে আমার ভোটটা হিসেব করা হবে এবং সেই ভোটে যেই জয়ী হবে, বুঝতে হবে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সেই জয়ী ব্যক্তি অথবা সেই জয়ী দলকে ক্ষমতায় দেখতে চায়। হিসাবটা ক্লিয়ার। এর মাঝখানে অন্য যত সব কথা আসতেছে, সেই রাজনৈতিক দলের বক্তব্য আসতেছে। তারেক রহমান কে? উনি একটা রাজনৈতিক দলের নেতা, বিদেশে অবস্থান করেন, ওখান থেকে উনি বক্তব্য দিচ্ছেন, ওনার দলের লোকরা এখানে সভা করেন, মিটিং করেন, সব ঠিক আছে। উনি হয়তো ভাবেন ওনার দল জিতলে হয়তো প্রধানমন্ত্রী হবেন, সেটাও ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু উনি প্রধানমন্ত্রী হবেন কি হবেন না নির্ভর করবে জনগণ ওনার দলকে ভোট দেবে কি দেবে না তার উপর। আমার প্রাথমিক বক্তব্য হলো জনগণের ভোটাধিকারটা আপনি নিশ্চিত করতে পারছেন কিনা, সেটা যদি হয় আমরা খুশি। এখন সেটা কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা আপনি প্রশ্ন করেছেন, নাইম ভাই উত্তর দিয়েছে। নাইম ভাই একটা কথা বলেছেন যে আমি যদি এদের দাবির কথা মানি তাহলে ওদের দাবি, ওদেরও তো একটা দাবি থাকবে। আওয়ামী লীগও তো একটা অংশ, হ্যাঁ অংশ, আওয়ামী লীগের একটা দাবি আছে। আওয়ামী লীগ চাচ্ছে তাদের পদ্ধতি অনুযায়ী নির্বাচন করতে, সংবিধান ওনারা বলছেন সংবিধানের যেভাবে আছে সেভাবে করতে হবে। দেখেন মোদ্দা কথাটা কি আসলে? মোদ্দা কথাটা হলো যে আওয়ামী লীগ একটা সিস্টেম ক্রিয়েট করেছে 2014 নির্বাচন আগে, যে এভাবে করলে ওনারা ক্ষমতায় থাকতে পারবেন, যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন। এবং সেই পদ্ধতিটা দুইটা নির্বাচনে সেই পদ্ধতির সফলতা প্রমাণিত হয়েছে। ওনারা এখন তৃতীয়বার সেই সফলতাকে আবার পেতে চান। এই হলো মূল জিনিস। এখন ওনারা তো দুইবার আরামে আরামে ইলেক্টেড হইয়া মোটামুটি একটা মজা পেয়ে গেছে যে এইভাবে হইলে আমি ইলেকশনে জিতে যাই। এই মজার থেকে ওনারা বেরোবেন কেন? বেরোতে চাইবেন না, বেরোতে কেউই চায় না, বেরোতে চাইবেন না। আবার বিএনপির কিন্তু একই সমস্যা। বিএনপির সমস্যা হলো তারা এত বছর, প্রায় 15 বছর তারা ক্ষমতার বাইরে আছে। বিএনপি তো এমন দল না যে জনগণের স্বার্থ তারা কিছু বুঝে না, তা কিন্তু না। বিএনপিও কিন্তু ক্ষমতায় যেতে চায় এবং ক্ষমতায় যাওয়ার জন্য তাদের হলো 15 বছর তো আমি ক্ষমতার বাইরে ছিলাম, এখন না গেলে আমার দল থাকে না, আমি ওই চেয়ারটায় যে বসতে চাই। হিসাব কিন্তু এইটাই, হিসাব সিম্পল। এর মাঝখানে জনগণের নামে যা কিছু বলা হচ্ছে, আওয়ামী লীগ বলছে, বিএনপি বলছে, এটা হলো ওনাদের ক্ষমতায় যাওয়ার এবং থাকার একটা পদ্ধতি। মাসুদ কামাল, আপনি কি এরকম মনে করতেছেন যে বর্তমানে যে সিস্টেমের কথা আপনি বলতেছেন, যে সেই সিস্টেম থাকলে জনগণের যে ভোট দেওয়ার যে সুযোগ, সেই সুযোগটা রহিত থাকে, মানে জনগণ ভোট দিতে পারে না, এটাকে আপনি মনে করেন? বা জনগণ ভোট দিতে, আমি বলি আপনাকে, বর্তমানে যে সিস্টেম আছে এই সিস্টেম থাকলে জনগণের ভোটের যে রিফ্লেকশনটা নির্বাচনে হওয়ার কথা তা হয় না। আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। বাংলাদেশ এমন একটা দেশ, এখানে ক্ষমতাসীন যারা থাকে তারা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি নির্বাচন কমিশন সবার উপর এমন একটা প্রভাব বিস্তার করে, সেই প্রভাব বিস্তারের কারণে তারা ক্ষমতা থেকে তাদেরকে সরানো অসম্ভব। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, সহজ এক্সাম্পল দিয়ে আপনাকে। আপনি তো সাংবাদিকতা আমাদের সঙ্গে করেছেন, একই সময় আমরা ছিলাম। 91 এর নির্বাচনের কথা ভাবেন তো আপনি, নির্বাচন কমিশনার কে ছিলেন? বিচারপতি রৌফ সাহেব ছিলেন। অসাধারণ একটা নির্বাচন করেছেন শাহাবুদ্দিন আহমেদের আমলে করেছেন তো, করেছেন। সেই রৌফ সাহেব মাগুরা নির্বাচন করতে পারলেন না কেন? কারণ তখন একটা দলীয় সরকার ছিল। একদম সিম্পল কিন্তু
কাজেই সরকারে কে আছে? একটা দলীয় সরকার, যে সরকারটা তার থাকবে মানে সেই সরকার না, যদি কামাল ভাই আপনার বক্তব্য একদম পরিষ্কার। তার মানে কি আপনি বলতে চাইতেছেন যে মানে সরকারে থাকার পর একটা নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না, সরকারে যদি একটা দলীয় কোন সরকার যদি হয়, এবং আপনি চাইতেছেন যে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসুক। মানে মধ্যে কথা হলো যে বর্তমানে যে সরকারটা থাকবে, নির্বাচনের সময় যে সরকারটা থাকবে, সেই সরকারের লোক যদি নিজেরাই নির্বাচনে অংশ নেয়, ওকে, তাহলে তাদের লোকগুলি বিজয়ী হয়। এটাই হলো সহজ কথা। আমাদের দেশের এইটাই হলো আমাদের আপনার ঐতিহ্য বলেন, কালচার বলেন, এটাই চলে আসছে। যতই দিন যাচ্ছে এই নষ্ট কালচারটা আরো বেশি শক্তিশালী হচ্ছে। তার মানে কি আপনি যখন এই বক্তব্য বলেন তখন মনে হয় না যে মানে আপনার বক্তব্যের ক্ষেত্রে যেটি আসলে নাইম ভাই কিছুটা প্রশ্নটা তুলেছিলেন যে আপনি শুধু বিএনপির দিকটা দেখছেন, মানে বিএনপির কথা আর আপনার কথা মিলে যাচ্ছে এক জায়গায়, আপনি আওয়ামী লীগের জায়গা থেকে ব্যাপারটা আসলে চিন্তা করছেন না যে আসলে তাহলে প্রতিষ্ঠানগুলির কি হবে, প্রতিষ্ঠানগুলিকে আরো শক্তিশালী করা সম্ভব কিনা, এটা একটা স্থায়ী সমস্যা সমাধান করা সম্ভব কিনা। এটা তো আমাদের সংবিধানের একটা মানে কি বলে একটা কোর জিনিস না, একটা কোর চেঞ্জ, বরং আমাদের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের সাথে এটা কোর চেঞ্জ। এইটা কি আপনি মনে হয় না যে এটা আপনি শুধু আসলে আওয়ামী লীগের ব্যাপারটাকে আপনি আসলে দেখতে পাচ্ছেন না, শুধু আপনি বিএনপির ব্যাপারটাই দেখছেন? এটা কি মনে হয় কিনা? শুনেন, এখানে আওয়ামী লীগ বিএনপি কোনো কোশ্চেন না। আমি একটা মত দিচ্ছি, আমার এটা মনে হচ্ছে এটার সঙ্গে যদি একজন একটা দুষ্ট লোকের মতো মিলে যায়, আমার তো কিছু করার নেই। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন আপনার মাথায় কিছু চলছে, আপনি একটা জিনিস তুলতে চান, আপনার হাতটাকে সারাদিন ব্যায়াম করে পেশি শক্ত করলেন, কিন্তু আপনার মাথা যদি কমান্ড না দেয় হাত ওই ভারী জিনিসটা তোলার জন্য, তাহলে এই শক্তির কিন্তু কোনো মূল্য নেই। হিসাব করলো এখানে সরকার হলো মাথা। সরকার যেভাবে বলছে, যেভাবে চাচ্ছে, আপনি সেই কাজটাই করেন, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেই কাজটাই করবে। কাজে সরকারে যে থাকবে সে যদি নির্বাচনে অংশ নেয়, তার ভাই যদি নির্বাচনে অংশ নেয়, তার ছোট তার বোন যদি নির্বাচনে অংশ নেয়, সে তার ভাই বোনকে বিজয়ী করে আনবে। এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার। আমাদের আগের চিফ ইলেকশন কমিশনার ভাগ্য এক জায়গায় ইলেকশন করেছে, তাকে নমিনেশন দিতে হয়েছে আওয়ামী লীগকে, না হলে সে আবার কি করে। এগুলো আমরা দেখেছি না। তো এই জিনিসটা সহজ, মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই জিনিসটা আমাদের দেশের রাজনীতির জন্য এত প্রবল ভাবে আপনার প্রযোজ্য যে এর মধ্যে কোনো দ্বিধা নেই। ভাই এটা সম্ভব না। আমার মনে হয় যে মাসুদ কামাল ভাই ওই বিষয়টি পরিষ্কার করেছেন, কিন্তু আমি ছোট্ট করে একটু জানতে পারি, মানে সরকার বলতে আমরা যে জিনিসটা বুঝি সেইটা তো আসলে জনগণ, মানে আমাদের পুরো পলিটিটা যদি 17 কোটি লোকের হয়, সরকার তো আসলে অত বড় না, কিন্তু এত ছোট জায়গা থেকেই এত বড় প্রভাব বিস্তার করা, বা আমি ভোট দিতে চাইলেও ভোট দিতে পারবো না, সেটা কি পেশি শক্তির বলে ভয় দেখানোর ফলে? সেটা কি বাংলাদেশের মানুষ মানে সেটা কিভাবে সম্ভব করে? ধরা যাক সরকার টোটালে মানে 10 লাখ, আমি দর্শকদের উদ্দেশ্যে প্রশ্নটা ক্লিয়ার করি যে সরকারের সাথে টোটাল সম্পর্কযুক্ত লোক আছেন ধরা যাক 10-12 লাখ, আর এদিকে 17 কোটি লোককে কি এইভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব এই তথ্য প্রযুক্তির জায়গায়, যদি চায়ও এরকম? জি কামাল ভাই। সম্ভব হবে না কেন? সম্ভব তো প্রতিনিয়ত হচ্ছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। কিছুদিন আগে বিএনপি একটা পদযাত্রা করলো না, করার পর সেই পদযাত্রা আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। জয়পুরহাটে সেখানে বিএনপির কার্যালয় ভাঙা হলো। এই ব্যাপারে ওখানকার ওসিকে জিজ্ঞাসা করা হলো যে বিএনপির কার্যালয় ভাঙলো, আপনারা কিছু বলেন না? ওসি সাহেব বললেন যে আমরা যদি ওখানে না থাকতাম তাহলে ওই কার্যালয় ভেঙে ঘুরিয়ে দেওয়া হতো। ওকে ফাইন। সেই ঘটনার উপর ডিপেন্ড করে দুটো মামলা হলো। একটা মামলা করলো ছাত্রলীগের একজন, আর একটা মামলা করলো থানা পুলিশ বাদী হয়ে মামলা করলো। ছাত্রলীগের কথাটা বাদ রাখেন, পুলিশ যে বাদী হয়ে মামলা করলো, সেই মামলায় আসামি করা হলো কাকে? সবগুলো লোক বিএনপি। তাহলে ওসি সাহেব যে বললেন যে আমরা ওখানে না থাকলে অফিসটা ভেঙে ঘুরিয়ে দেওয়া হতো, আচ্ছা ভাই কারা ঘুরিয়ে দিত? বিএনপির লোকরা নিজেরাই কি ঘুরিয়ে দিত? এই কথাটা তোমাকে বলেন। এই যে কাজটা হলো, তাহলে বিএনপির লোক সবাই কিন্তু ওটাকে ঘুরিয়ে দিত, তাহলে ওনারা কাদেরকে থামালেন? তো এখন এই যে ঘটনাটা ঘটলো, এটা কি একটা সহজ প্রশ্ন না? এই প্রশ্ন মনে করেন আমি করতে পারতেছি, এই দেশের সমস্ত লোক বুঝে না। আমি জ্ঞানী, আমি বুঝি তা তো না, সবাই বুঝে, সবাই এক প্রশ্নটা করে। ওই ওসি সাহেব লজ্জা পেয়েছেন? আপনি আমাকে এই কথাটা বলেন। ওই ওসি লজ্জা পেয়েছেন? ওই ওসি বরং তার ঊর্ধ্বতনকে বলেছেন, অথবা পলিটিক্যাল লিডারদের বলেছেন। দেখেছেন কত বড় অপমানের রিস্ক নিয়েও আমি আপনার সার্ভ করেছি, বলেছেন। আমার মনে হয় আপনি কি বলবেন?
না ঠিক আছে, আপনার বক্তব্য পরিষ্কার, আমার এটা নিয়ে আর কোনো প্রশ্ন নাই। আমি সেকেন্ড প্রসঙ্গে আসি। সেকেন্ড প্রসঙ্গ একই প্রশ্ন, কিন্তু এবার আমরা মাসুদ কামাল ভাইকে দিয়ে শুরু করে নাইম ভাইয়ের কাছে আমরা একটু ওই প্রসঙ্গে শুনবো। কামাল ভাইকে শোনা পরে কামাল ভাই এইটা যদি একটু সংক্ষিপ্ত করে বলেন আর কি। এইটা হচ্ছে জনাব ওবায়দুল কাদেরের একটা বক্তব্য আজকেরই, আমি কোট করছি তার বক্তব্যটা, যে দেশি বিদেশি যারাই চোখ রাঙাচ্ছে তাদের বলে দিতে চাই আমাদের শেকড় অনেক গভীরে, আমাদের চোখ রাঙিয়ে উৎখাত করা যায় না। আমি একটা সরল প্রশ্ন করতে চাই, বর্তমান পার্সপেক্টিভে আপনাদের কাছে কোন দেশি বিদেশিদের মনে হচ্ছে যারা চোখ রাঙাচ্ছে? মাসুদ কামাল ভাই। উনার দৃষ্টিতে উনি চোখ রাঙাচ্ছেন আমি জানি না, উনার কাছে মনে হচ্ছে যে কেউ ওনাদের দিকে মানে আপনার একটু প্রতিকূল দৃষ্টিতে তাকাচ্ছে, এই অর্থে যে ওনাকে ঠিক পছন্দ করছে না, ওনাদের কথাগুলিকে পছন্দ করছে না, অথবা এমন কিছু কথা বলছে যাতে নাকি ওনাদের গায়ে জ্বালা ধরছে। এটা সেগুলি কারা বোঝে? আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন অথবা ইউরোপের কয়েকটা দেশ, এই দেশগুলিকে ওনারা অপছন্দ করছেন, এটা বোঝা যাচ্ছে। এবং এগুলো যদি বলতেছেন যে ওনাদের শিকড় অনেক গভীরে, এটাও কিন্তু একদম অসত্য বলছেন না, ওনাদের মতো করেই বলছেন যে ওনাদের শিকড় আসলে অনেক গভীরে। যেমন ওনারা মনে করছেন ওনাদের শিকড়টা হলো মূলত প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী, এটা ওনারা মনে করছেন। কিন্তু একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, জনাব ওবায়দুল কাদের সাহেব, আমি ওনাকেই বলছি যে শিকড় কতটা গভীর এটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে মাটিতে শিকড়টা আপনি গেড়েছেন সেই মাটি কতটা শক্ত। মাটি যদি নরম হয়ে যায়, যত গভীরে শিকড় থাক না কেন গাছ পড়ে। ইন্টারেস্টিং মেটাফর। দ্যাট ইজ দ্য পয়েন্ট। মাটি হলো জনগণ,